দেখুন, প্রেসিডেন্ট অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আমরা কোনোভাবেই ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দিতে পারি না। আর আপনারা তো দেখলেনই, যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়ার ঠিক প্রথম দিনটিতেই ইরান যে কাজটি সবার আগে করল তা হল হামলা চালানো। তাদের ডানে বামে, উপরে নিচে, চারপাশের প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রই তাদের হামলার শিকার হয়েছে। উপসাগরীয় অঞ্চলে এমন একটি মানুষও নেই যে তাদের এই বেপরোয়া, অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী আচরণ থেকে রেহাই পেয়েছে। শুধু তাই নয়, তারা তাদের হামলার পরিধি আরও বিস্তৃত করেছে। তারা আজারবাইজান ও তুরস্কের ওপরও হামলা চালাচ্ছে। এমন আচরণ কোনো স্থিতিশীল রাষ্ট্রের পরিচায়ক হতে পারে না। এখন একবার কল্পনা করে দেখুন, যদি এই দেশটির হাতে একটি পারমাণবিক বোমা থাকত, তবে পরিস্থিতি কী দাঁড়াত। তাই আমার মনে হয়, প্রেসিডেন্ট বর্তমানে যে পদক্ষেপগুলো গ্রহণ করছেন, তার লক্ষ্য হল কেবল ওই নির্দিষ্ট এলাকাতেই নয়, বরং সমগ্র অঞ্চলে এবং সত্যি বলতে গেলে সমগ্র বিশ্বেই স্থিতিশীলতা ফিরিয়ে আনা। ঠিক Okay, আছে, not regime তবে change শাসন though. ব্যবস্থার That's not পরিবর্তন happening নয়। in Iran, অবশ্য Ambassador. ইরানে তেমন কিছু ঘটছেও না, রাষ্ট্রদূত। দেখুন, আপনার এই প্রশ্নের জবাবে যে পরিস্থিতিটি ঠিক কতদিন স্থায়ী হবে, প্রেসিডেন্ট অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি কি অর্জন করতে চান। তবে সেই পরিকল্পনাগুলোর রূপরেখা এখানে দিল্লিতে তৈরি হচ্ছে না। তাই এ বিষয়ে বিস্তারিত জানতে আমি আপনাকে পেন্টাগনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেব। চলুন, আপনি যে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন, অর্থাৎ প্যাক্স সিলিকা, সে প্রসঙ্গেই আসা যাক। আপনি মনে করেন যে এই ক্ষেত্রে ভারত একটি বৃহত্তর ভূমিকা পালন করবে। আমরা জানতে চাই, ঠিক কী ধরনের ভূমিকা ভারত পালন করবে। দ্বিতীয়ত, প্যাক্স সিলিকা কে বরাবরই চীনের বিরুদ্ধে একটি প্রতিভার হিসেবে এবং প্রযুক্তির নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের যে একচ্ছত্র আধিপত্য রয়েছে তার মোকাবিলা হিসেবে দেখা হয়েছে। চীনের বিপরীতে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে ভারতের ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অতীতে অনেক রাষ্ট্রপতিই চীনকে প্রতিহত করার ক্ষেত্রে ভারতের কৌশলগত অবস্থান বা পিভট কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছেন। ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রেও কি সেই একই দৃষ্টিভঙ্গি বজায় আছে? আমাদের রাষ্ট্রপতি সম্পর্কে আমি যা বলবো তা হল, তিনি অত্যন্ত বাস্তববাদী একজন ব্যক্তি এবং তিনি সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখতে চান। তিনি সত্যিই মন থেকে এটাই চান। তিনি সবার সাথেই কথা বলেন। আর আপনি চাইলে একটি পার্থক্যও লক্ষ্য করতে পারেন। একসময় কলম্বিয়া এবং ভেনিজুয়েলার সাথে আমাদের কিছু সমস্যা বা মতবিরোধ ছিল। কলম্বিয়ার প্রতিনিধিরা হোয়াইট হাউজে এসেছিলেন এবং তাদের মধ্যে অত্যন্ত চমৎকার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ভেনিজুয়েলা সেই সৌজন্যের প্রতিদান দিতে বা আলোচনায় অংশ নিতে রাজি হয়নি। আমাদের রাষ্ট্রপতি কূটনীতির প্রয়োজনে যে কারোর সাথেই আলোচনায় বসতে প্রস্তুত থাকেন এবং তিনি সবসময়ই সানন্দে তা করে থাকেন। এমনকি গত পরশু ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ার আগমুহূর্ত পর্যন্তও তাদের সাথে আমাদের আলোচনা অব্যাহত ছিল। সুতরাং যুক্তরাষ্ট্র সবসময়ই বন্ধুত্বের হাত বাড়িয়ে এগিয়ে আসে। তবে বিশ্বজুড়ে আমরা যাদের সাথে সম্পর্ক গড়ে তুলি এবং যাদের আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি, এই দুইয়ের মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে। আর এই বিষয়টিকেই আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে তুলে ধরতে চাই যে যুক্তরাষ্ট্র ভারতকে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মিত্রদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যাপারে পূর্ণ আস্থা রাখে। প্যাক্সিলিকা হল ভবিষ্যতের মূল চালিকা শক্তি। কয়েক বছর আগেও সবাই মূলত তেল বা জ্বালানি সম্পদ নিয়েই দুশ্চিন্তা করত। সবাইই করত। অবশ্য প্রসঙ্গত বলে রাখি, আমরা এখনও তেল নিয়ে ভাবি বা দুশ্চিন্তা করি। তবে ভবিষ্যতের দিকে তাকালে প্রশ্ন জাগে, সফল হওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে এখন কোন কোন ক্ষেত্রের ওপর নির্ভর করতে হবে? আর ভারতের ক্ষেত্রেই বা সেই ক্ষেত্রগুলো কি কি? সেই ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ প্রযুক্তি। এর মধ্যে চিপ বা সেমিকন্ডাক্টর প্রযুক্তিও অন্তর্ভুক্ত। তাহলে প্রশ্ন হল, এই প্রযুক্তিগুলো গড়ে তোলার ক্ষেত্রে আমরা কাদের ওপর নির্ভর করব বা কাদের সাথে নিয়ে কাজ করব? আর আপনি যদি সেই 10টি এই কার বা পক্ষের তালিকাটি দেখেন যারা এই উদ্যোগের সাথে যুক্ত হওয়ার চুক্তিতে স্বাক্ষর করেছে, তবে আমার দৃষ্টিতে এটি একটি অবিশ্বাস্য সুযোগ। কারণ বিশ্বজুড়ে আমরা যখন নিজেদের প্রশ্ন করলাম যে এই প্রযুক্তি গড়ে তোলার ক্ষেত্রে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কাদের ওপর পূর্ণ আস্থা রাখতে পারি, তখন বিশ্বের প্রথম সারির দেশগুলোর মধ্যে আমরা যাদের নাম উচ্চারণ করেছি, ভারত ছিল তাদেরই একজন। আপনি যে ধরনের চুক্তিগুলো সম্পন্ন করেছেন
তা সত্যিই অবিশ্বাস্য। আপনার আগমনের পর থেকে, তাই চলুন আপনার কূটনৈতিক দায়িত্ব বা ম্যান্ডেট নিয়ে কথা বলা যাক, কারণ আপনি একজন বিরল প্রকৃতির কূটনীতিক, যিনি নয়াদিল্লিতে অবস্থান করেও আমাদের হয়ে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার বিষয়াবলী নিয়ন্ত্রণ করেন। আর এখানে উপস্থিত আমরা সবাই জানতে চাই, আপনি কবে পাকিস্তান সফরে যাচ্ছেন? কারণ আপনার সেই সফরটি এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদে পরিণত হবে। এই প্রথমবার ভারতে নিযুক্ত কোনো মার্কিন রাষ্ট্রদূত পাকিস্তান সফর করতে যাচ্ছেন। আর ভাবুন তো, যদি তারা আপনাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিয়ে যায়, তবে তা আমাদের কূটনীতিতে সেই হাইফেনেশন বা দুই দেশের সম্পর্ককে একে অপরের সাথে জুড়ে দেখার প্রবণতাকে অত্যন্ত জোরালোভাবে প্রতিষ্ঠিত করবে। কে আপনাকে জানিয়েছে যে আমি ঠিক কোথায় ভ্রমণ করছি, তা আমার জানা নেই, তবে আমি নিজে এমন কোনো পরিকল্পনার কথা শুনিনি, তাই আপাতত সেখানে ভ্রমণের কোনো পরিকল্পনা আমার নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক একান্তই আমাদের নিজস্ব সম্পর্ক। যুক্তরাষ্ট্র কোনো দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে অন্য কোনো পক্ষকে বা কোনো জোটগত সম্পর্ককে বিবেচনায় নেয় না। এই প্রতিটি দেশের সাথেই আমাদের স্বতন্ত্র সম্পর্ক রয়েছে, যা মূলত দ্বিপাক্ষিক প্রকৃতির। এবার আপনার সেই প্রশ্নের প্রসঙ্গে আসি, যেখানে আপনি আমার বিশেষ দূত হিসেবে ভূমিকার কথা জানতে চেয়েছিলেন। প্রেসিডেন্ট যখন আমাকে এখানে রাষ্ট্রদূত এবং বিশেষ দূত উভয় পদে নিয়োগ দেন, তখন তিনি একটি কথা বলেছিলেন, দীর্ঘ সময় ধরে বিশ্বের এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য মনোযোগটুকু পায়নি। আর ঠিক এই কারণেই আমি সেই দেশগুলোতে সফর করতে পারি এবং সেখানে আমাদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করতে পারি। আমি কোনো কিছু কমিয়ে ফেলি না, বরং আমাদের সেখানে দূতাবাস রয়েছে ঠিকই, কিন্তু আমি সেখানে গিয়ে আমাদের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে পারি এবং সংশ্লিষ্ট বিষয়গুলোকে সরাসরি প্রেসিডেন্টের কাছে ও হোয়াইট হাউজে তুলে ধরতে পারি। আমরা সেখানে বেশ কিছু অসাধারণ চুক্তি সম্পাদন করেছি। কাজাখস্তান এবং উজবেকিস্তান, এই প্রতিটি দেশই গত কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে $25 বিলিয়ন বেশি মূল্যের চুক্তি স্বাক্ষর করেছে। এগুলো হলো বাস্তবসম্মত ফলাফল, যা উভয় পক্ষের জন্যই লাভজনক। প্রেসিডেন্ট চান, তিনি যেন এই বিষয়গুলো সম্পর্কে সরাসরি জানতে পারেন, আর আমিই সেই বিষয়গুলোকে সরাসরি তার কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে থাকি। আমি জানি হাতে মাত্র 2 মিনিট বা 2.5 মিনিট সময় বাকি আছে, তাই চলুন প্রথমেই H-1B এবং H-4 ভিসা সংক্রান্ত সামগ্রিক বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। ভিসা অ্যাপয়েন্টমেন্টের জট বা দীর্ঘসূত্রতার কারণে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের বাইরে আটকা পড়ে আছেন। এটি কি আপনার কাছে একটি অগ্রাধিকারমূলক ক্ষেত্র? এবং দ্বিতীয়ত, মেধা ও প্রতিভাকে স্বাগত জানানোর বিষয়ে আমেরিকার যে অঙ্গীকার রয়েছে, সে সম্পর্কে ভারতীয় প্রবাসীদের আপনি কী ধরনের নিশ্চয়তা দেবেন? প্রতিভাকে স্বাগত, হ্যাঁ, আমি প্রতিভার কথাই বলছি। আমেরিকায় দশকের পর দশক ধরে প্রতিভাকে স্বাগত জানানো হয়ে আসছে।